স্টুডেন্টস, তো আবার চলে এসেছি লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি এই চ্যাপ্টারের আরেকটি সাব টপিক নিয়ে। তো আজ আমরা ডিসকাস করব দ্য অরিজিন অফ লাইফ অন দিস আর্থ, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে এই প্রাণীর উদ্ভব কীভাবে হলো। তো খুবই একটি ইন্টারেস্টিং টপিক, তো ভিডিওটি মন দিয়ে দেখো। তো পৃথিবীতে প্রাণীর উৎপত্তিকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে: 1, পৃথিবীর উৎপত্তি; 2, পৃথিবীতে বিভিন্ন রাসায়নিক পদার্থের উৎপত্তি; এবং 3, এই রাসায়নিক পদার্থগুলো থেকে জীবের উৎপত্তি। অর্থাৎ দ্য অরিজিন অফ লাইফ, এটাকে যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে আমাদের দ্য অরিজিন অফ দিস আর্থ, অর্থাৎ এই পৃথিবীর উৎপত্তিটি আমাদের জানতে হবে। দ্বিতীয়ত, এই পৃথিবীতে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো, বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন তোমার কার্বন বা অন্যান্য মিথেন, এই সমস্ত পদার্থগুলো এলো কীভাবে সেটা আমাদের জানতে হবে। এবং এই রাসায়নিক পদার্থগুলো থেকে কীভাবে প্রাণের উৎপত্তি হলো বা জীবের উৎপত্তি হলো, সেটাই আমাদের এখন জানার বিষয়। তো এই দ্য অরিজিন অফ লাইফকে আমরা 3টি ভাগেই ভাগ করে থাকি: দ্য অরিজিন অফ প্ল্যানেট, দ্য কেমোজেনি অ্যান্ড দ্য বায়োজেনি। তো এখন টপিকটি শুরু করার আগে আমাদের এটা জানতে হবে যে এই পৃথিবীর উৎপত্তি কীভাবে হলো। তো পৃথিবীর উৎপত্তিটা আমাদের মূলত 2টি হাইপোথিসিস কাজ করে, 2টি মতবাদ রয়েছে। একটি হলো গ্রহের উৎপত্তি, অর্থাৎ দ্য প্ল্যানেটেজিমাল হাইপোথিসিস, আরেকটা হলো নেবুলা। এই 2টি আমাদের কাছে প্রকল্প রয়েছে। অর্থাৎ এগুলোকে আমরা প্রামাণ্য সত্যও বলি না, এগুলোকে আমরা বলি প্রকল্প বা হাইপোথিসিস। অর্থাৎ এগুলোকে আমরা কল্পনা করে নিই এটা হতে পারে, অর্থাৎ এটাই যে একদম সত্য সেটা নয়, কেননা এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, এটা নিয়ে এখনও রিসার্চ চলছে। তো এখানে আমাদের প্রথম যে প্ল্যানেটামিজাল হাইপোথিসিস, সেটা অনুসারে পৃথিবীর উৎপত্তি হয়েছিল আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন, অর্থাৎ 500 থেকে 600 কোটি বছর আগে। কীভাবে হয়েছিল? সান, অর্থাৎ সূর্যতে বিভিন্ন, সবাই জানো সূর্যতে একটি গ্যাসীয় পিণ্ড, এর সবাই ছোটোবেলার থেকে পড়ে এসছো। তো এই সূর্য থেকে ছিটকে পড়ে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। যদিও এই মতবাদ নিয়ে অনেক এরপরে বিতর্ক হয়েছে, এই মতবাদের সত্যতা নিয়ে অনেক বিভিন্ন রকমের রিসার্চ, বিতর্ক সভা, বিভিন্ন অনেক কিছু হয়েছে। তো এরপরে বিজ্ঞানীরা আসলেন দ্য নেবুলার উৎপত্তি থেকে, অর্থাৎ এরপরে আসলে আমাদের বিগ ব্যাং থিওরি। তো পৃথিবীর এই বিভিন্ন আগে ছিল এটা, সেই বিগ ব্যাং থিওরি থেকে আমরা যা বুঝতে পারি যে পৃথিবীতে মহাজাগতিক ধূলিকণাগুলি ঘনীভূত হতে শুরু করে, এবং এই ঘনীভূত হতে শুরু করার পরে প্রায় 400 বছর, অর্থাৎ বা 4.6 বিলিয়ন বা 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়। তো এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ডাটা রয়েছে, তোমাদের সিলেবাসে এটা নেই, কিন্তু ক্লাস 11-এর এনসিইআরটিতে, ক্লাস 12-এর এনসিইআরটিতে এই ডাটাগুলো রয়েছে, যেটা একদম জানা খুবই প্রয়োজন। তো এই ডাটাগুলোই আমি এখানে শেয়ার করতে চাই। তো ফার্স্ট অফ অল, পৃথিবীতে আমাদের এই সবার আগে এই পৃথিবীর সৃষ্টি পাইছে, কিন্তু এই ইউনিভার্সের সৃষ্টি এটা আনুমানিক 20 বিলিয়ন বছর আগে এই ইউনিভার্সের সৃষ্টি হয়। এই ইউনিভার্সের সৃষ্টির পরে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সৃষ্টি আমরা আনুমানিক ধরে নিই এই 4.5 বিলিয়ন। এই 4.5 বিলিয়ন বছর আগে মিল্কি ওয়ে গ্যালাক্সি সৃষ্টি হয়েছে। এবারে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা ছোট্ট গ্রহ পৃথিবী, এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কত বছর আগে? 4 বিলিয়ন বছর আগে। এবার পৃথিবীতে তোমার এই পৃথিবীর সৃষ্টির বা পৃথিবীতে লাইফ কখন সৃষ্টি হলো? পৃথিবীর সৃষ্টির 500 বছর পরে, পৃথিবীর সৃষ্টির 500 মিলিয়ন বছর পরে, 500 নয় 500 মিলিয়ন বছর পরে
পৃথিবীতে লাইফ সৃষ্টি হয়েছে। আবার এটাও আমরা বলতে পারি যে আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে লাইফের সৃষ্টি হয়েছে। আমরা ডাটাগুলোকে এভাবেও সাজাতে পারি। তো এই নেবুলা প্রকল্প অনুসারে তোমার 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়, এবং এই পৃথিবী যখন প্রথমে সৃষ্টি হয় তখন এর টেম্পারেচার ছিল 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডে স্বভাবতই কোনো মৌল মুক্ত অবস্থায় থাকতে পারবে না। তো যেমনই ছিল, কোনো মৌল প্রকৃতিতে মুক্ত অবস্থায় ছিল না। তো এই 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডে সারভাইভ করার জন্য বা এই মৌলগুলো থাকার জন্য ওই সময় বিভিন্ন অক্সাইড, কার্বাইড, নাইট্রাইট মানে মৌলগুলো কম্বাইন্ড অবস্থাতে ছিল। এরপরে আমরা পৃথিবীর এই অরিজিনের পরে আমরা এই পৃথিবীর এই মৌলগুলো অর্থাৎ এই রাসায়নিক পদার্থগুলোর এবার অ্যানালাইসিস করব। তো এই পৃথিবী সৃষ্টির এই সমস্ত হাইপোথিসিসের পরে 1902 বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন তিনি বিভিন্ন পর্যবেক্ষণ শুরু করলেন, এবং তিনি পর্যবেক্ষণ করে জানালেন যে পৃথিবীতে সৃষ্টির আদিলগ্নে বিভিন্ন বিদ্যুৎক্ষরণ এবং অতিবেগুনি রশ্মি, সৃষ্টির আদিলগ্নে ওজোন স্তর ছিল না। তো তাই আল্ট্রাভায়োলেট রে খুব সহজে পৃথিবীতে এসে পড়তো। সেই আল্ট্রাভায়োলেট রে, সূর্যের এই বিকিরণ, তারপরে তেজস্ক্রিয়তা, এবং প্রথম দিকে ছিল রেডিও অ্যাক্টিভিটি প্রচুর ছিল, এবং এই বিভিন্ন বিদ্যুৎক্ষরণ, এই সমস্ত কিছুর ফলে এই ভিন্ন বৃহৎ অণুর আবির্ভাব ঘটে। অর্থাৎ এই যে সিম্পল মলিকুলগুলো ছিল এগুলো একে কম্বাইন হতে শুরু করে, এবং একটি আস্তে আস্তে বৃহৎ জৈব অণুর সৃষ্টি হয়। এবং এই প্রসেসটিকেই ওপারিন আমাদের কেমোজিনি বলেছেন। কিন্তু একটু পরেই ওপারিনের পরে হ্যালডেন নামে আরেকজন বিজ্ঞানী আসেন। তো প্রথম দিকে ওপারিন যেভাবে ব্যাখ্যা দিয়েছিলেন সর্বজনগ্রাহ্য মনে হচ্ছিল না। সে সময় বিজ্ঞানী হ্যালডেন এলেন, এবং বিজ্ঞানী হ্যালডেনের ব্যাখ্যা এবং ওপারিনের ব্যাখ্যা এই দুটো মিলে আমাদের কেমোজিনিটা সর্বজনগ্রাহ্য হলো। অর্থাৎ রাসায়নিক উৎপত্তি কীভাবে হলো সেই ব্যাখ্যাটা সর্বজনগ্রাহ্য হলো। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে প্রথম দিকে পৃথিবীতে কোনো জটিল জৈব যৌগ ছিল না। তো ফার্স্টের দিকে কী ছিল, বিভিন্ন বিভিন্ন সিম্পল মলিকুলগুলো ছিল, এবং সেগুলো এই যে তেজস্ক্রিয়তা, আল্ট্রাভায়োলেট লাইট, এই সমস্ত কিছুর প্রভাবে সেগুলো পরিবর্তিত হয়ে এখানে দেখো তৈরি হচ্ছে, এখানে অ্যাসিড ট্রেন তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে মৌলগুলোর মধ্যে আমাদের মৌল এবং এই রাসায়নিকগুলোর মধ্যে আমরা পরিবর্তন দিলাম। এই পরিবর্তনগুলোকেই আমরা স্টাডি করি কেমোজিনিতে। মানে কেমোজিনি এমন নয় যে কোনো একটি ঘটনা একবারে হয় না বা স্পন্টেনিয়াসলি একবারই হয়ে গেল, সেটা নয়। বিভিন্ন পার্টে কোনো একটি ঘটনা ঘটতে থাকে। এই কেমোজিনিকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা সাধারণত 4টি পার্টে আমরা কেমোজিনিকে ব্যাখ্যা করতে পারি। তো এখন এই ফার্স্ট পার্ট অর্থাৎ কেমোজিনির একদম প্রথমের দিকে। তো প্রথম দিকে এই সমস্ত শুধুমাত্র মূল আমরা বললাম, প্রথম দিকে পৃথিবীর টেম্পারেচার ছিল 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অবস্থাতে সমস্ত মৌলগুলি কম্বাইন্ড অবস্থাতে বিভিন্ন নাইট্রাইট, কার্বাইড এইরকম অবস্থাতে ছিল, মুক্ত অবস্থাতে ছিল না। কিন্তু আস্তে আস্তে পৃথিবীর টেম্পারেচার কমতে থাকলো। পৃথিবীর টেম্পারেচার কমে 1,000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে আসলো, এবং এখন এই 1,000 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার ফলে মৌলগুলো মুক্ত হয়ে তারা
বিভিন্ন রকম বন্ড নিজেদের মধ্যে বানানো শুরু করলো, তারা নিজেরা নিজেদের মধ্যে কম্বাইন্ড হতে শুরু করলো এবং আস্তে আস্তে আমরা তাদের মধ্যে স্যাচুরেটেড বন্ড দেখতে পারলাম। বিভিন্ন যৌগ হাইড্রোকার্বনগুলো নিজেদের মধ্যে কেউ কেউ স্যাচুরেটেড বন্ড বানালো, আবার কেউ কেউ নিজেদের মধ্যে আনস্যাচুরেটেড বন্ড বানালো। স্যাচুরেটেড বা সম্পৃক্ত বন্ড এবং আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত বন্ড, এটার অর্থ হলো তোমার যদি দুটি আমরা সাধারণত কার্বন হিসেবে এই জিনিসটা আমরা বোঝাই। তো কার্বনের মধ্যে যদি একটি মাত্র সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে আমরা বলি স্যাচুরেটেড, এবং যদি তার মধ্যে যদি কার্বনের মধ্যে যদি দুইটি বন্ড বা তিনটি বন্ড থাকে তখন তাকে আমরা আনস্যাচুরেটেড। তো এই বিভিন্ন এই আনস্যাচুরেটেড এবং এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলো তৈরি হয়ে গেল যখন পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে কমলো, 1000 ডিগ্রিতে এলো। এবং এরপরে আমরা যেটা দেখলাম যে এই অবস্থাতে যে এইখানেই দেখো জলীয় বাষ্প রয়েছে এখানে। তো এই জলীয় বাষ্পের সাথে এই স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড এই যে হাইড্রোকার্বনগুলো তৈরি হয়েছে সেগুলোর সাথে বিক্রিয়া তৈরি হলো এবং অক্সি এবং হাইড্রক্সি যৌগগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। এবং পরবর্তীতে এই অক্সি এবং হাইড্রক্সি এই যৌগগুলো নিজেদের মধ্যে পলিমারাইজেশন করলো, এবং পলিমারাইজেশন করার পরে তারা আস্তে আস্তে বানালো কি, শর্করা বানালো, ফ্যাটি অ্যাসিড বানালো, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বানালো, গ্লিসারল, গ্লাইসিন, বিভিন্ন নাইট্রোজেন বেস বানালো, পিরিমিডিন। এখন এই পলিমারাইজেশনটা কী? সো পলিমারাইজেশন হলো, আমি যেটা বললাম, যখন পৃথিবীর টেম্পারেচার একবার আস্তে আস্তে কমে গেল তখন তারা মৌলগুলো কী হলো, নিজেদের মধ্যে বন্ড বানাতে শুরু করলো। এখন এই বন্ডগুলো ধরো এখানে একটি কার্বন আরেকটি কার্বনের সাথে বন্ড বানিয়েছে, এখানেও ধরো আরেকটি কার্বনের সাথে বন্ড বানিয়েছে। এখন এটি একটি হাইড্রোকার্বন আর এটি একটি হাইড্রোকার্বন। এখন এই দুটি হাইড্রোকার্বন যখন নিজেদের মধ্যে বন্ড বানাবে এবং আস্তে আস্তে এই শৃঙ্খলটা বাড়তে থাকবে, তাহলে পলিমারাইজেশন, এখানে একটি কার্বন, এখানে একটি কার্বন, এখানে একটি কার্বন, এই কার্বনের সাথে এখানে আরেকটি কার্বন, এই কার্বনের সাথে এখানে আরেকটি কার্বন, এই দুটি কার্বন মিলে আরেকটি বন্ড, এই দুটি কার্বনের সাথে এখানে একটি কার্বন, এই দুটি কার্বন মিলে একটি বন্ড, এমনকি সো অন লং চলতে থাকবে। এই যে এই প্রসেসটাকে বলা হয় পলিমারাইজেশন, অর্থাৎ শৃঙ্খলটি আস্তে আস্তে বাড়ছে। এরপরে আমরা এই পলিমারাইজেশন হতে থাকলো। তো এরপরে বিজ্ঞানী হ্যালডেন এই পলিমারাইজড এই ফ্যাটি অ্যাসিড পলিমারাইজেশনের ফলে যে ফ্যাটি অ্যাসিড, তারপর নাইট্রোজেন বেস, এগুলো তৈরি হলো। এগুলোর মিশ্রণ একটি তরলের সমস্ত হয়েছিল তরলে, অর্থাৎ পৃথিবীর প্রথম দিকে এরকম একটি দ্বীপ একটি সমুদ্রের মতো ছিল। তো সেখানে টেম্পারেচার ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইরকম জায়গাতে এই হাইড্রোকার্বনগুলো তৈরি হলো। হাইড্রোকার্বনগুলোর থেকে আস্তে আস্তে হাইড্রক্সি, তারপর আস্তে আস্তে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি হলো। এই যে টোটাল একটি মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটিকে তিনি বললেন প্রিবায়োটিক স্যুপ। এবং তখন যেহেতু পৃথিবীর টেম্পারেচার ছিল হাই, সুতরাং এটাকে বলে হট ডাইলিউট স্যুপ। সেই হট ডাইলিউট স্যুপের এখানে ডেফিনেশনটি আছে। এবং এই সেকেন্ড স্টেজ চলে আসলো। তো ফার্স্ট স্টেজে আমরা দেখলাম বিভিন্ন যৌগগুলো সরল জৈব যৌগ তৈরি করলো আস্তে আস্তে। হাইড্রোকার্বনগুলো আস্তে আস্তে বানালো কি, সরল জৈব যৌগ। এবার সরল জৈব যৌগগুলিও প্রথমে হাইড্রোকার্বনগুলি নিজেদের মধ্যে পলিমারাইজেশন করলো। হাইড্রোকার্বনগুলি নিজেদের মধ্যে পলিমারাইজেশন করে বানালো সরল জৈব যৌগ। এবার এই সরল যৌগগুলি নিজেদের মধ্যে পলিমারাইজেশন করে বানাবে জটিল জৈব যৌগ। এবারে জটিল জৈব যৌগগুলিও নিজেদের মধ্যে পলিমারাইজেশন করে আরও উন্নত যৌগগুলো বানাবে। তো এখন এই সেকেন্ড স্টেজে আসলো কি, তোমার এই যে সমস্ত সিম্পল মলিকুলগুলো ছিল, সিম্পল অর্গানিক মলিকুলগুলো ছিল, সেগুলো এখন বানাচ্ছে জটিল জৈব যৌগ। তো এই এখন বিভিন্ন এই সরল জৈব যৌগগুলো পলিমারাইজেশন হতে শুরু করলো, তাদের কনডেনসেশন অর্থাৎ তাদের মধ্যে ঘনীভবন দেখা গেল, এবং সেই ঘনীভবনের ফলে এই সরল জৈব যৌগগুলো আস্তে আস্তে জটিল জৈব যৌগতে পরিবর্তিত হলো। এবার জটিল জৈব যৌগের মধ্যে কী কী, তার মধ্যে আমরা দেখতে পলিস্যাকারাইড, ফ্যাট, প্রোটিন, তারপরে লিপিড, পিরিমিডিন, নিউক্লিওটাইড ইত্যাদি এগুলো আমরা এখন আস্তে আস্তে তৈরি হতে থাকলো। অ্যান্ড কোনো একটি পলিমারাইজেশনের জন্য সবার আগে দরকার হচ্ছে শক্তি। উইদাউট এনার্জি
কোনো দিনও কোনো কম্পাউন্ড নিজের স্টেট চেঞ্জ করবে না। তো এখন এখানে শক্তিগুলো যে যোগান দিল কে এই একই রকমভাবে সূর্য শক্তি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট লাইট, তারপর বজ্রপাত, এগুলোর ফলে আস্তে আস্তে পলিমারাইজেশন এগিয়ে যেতে থাকলো। লাইক এবারে আসলো থার্ড স্টেজ, এই কেমোজেনির থার্ড স্টেজে আমাদের কাছে আসলো কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার। তো বিজ্ঞানী ওপারিন যে প্রকল্প দিলেন তার থিওরি অনুসারে এই যে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগগুলো তৈরি হলো, এই জটিল জৈব যৌগগুলো নিজেদের মধ্যে আণবিক বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে গেল, অর্থাৎ পরস্পর ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এদের মধ্যে দেখা গেল। লাইক প্রথমে ছিল সরল জটিল যৌগ, তার থেকে তৈরি হলো কমপ্লেক্স ফিগার, এবং এই কমপ্লেক্স ফিগারগুলো নিজেদের মধ্যে তারা পরস্পর আকর্ষণ বল দ্বারা একটি আলাদা একটি কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করলো, এবং এরা আলাদা হয়ে গেল। এই যে হট ডাইলিউট স্যুপটা ছিল, সেই হট ডাইলিউট স্যুপ থেকে এরা আলাদা হয়ে গেল, অর্থাৎ এই জটিল জৈব যৌগগুলো পরস্পর অ্যাট্রাকশন ফোর্স দ্বারা কাছাকাছি আসলো, এবং তারা এই যে হট ডাইলিউট স্যুপ তার থেকে আলাদা হয়ে গেল, নিজেদের আলাদা একটি অস্তিত্ব তৈরি করলো। এটাকেই বলা হয় কোয়াসারভেট। তো এই কোয়াসারভেটগুলো ছিল কলিউড প্রকৃতির, অর্থাৎ এরা দ্রবণে না তো দ্রবীভূত হচ্ছে, না তো নিচে থিতিয়ে পড়ছে, না তো উপরে ভাসছে, এরা নিজেদের অবস্থানে থাকছে। অর্থাৎ কলিউডগুলো এখানেও অবস্থান করতে, কোনো একটি এখানে দ্রবণ থাকে, কলিউডগুলো অর্থাৎ এই কোয়াসারভেটগুলো এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করতে পারে, এখানেও অবস্থান করতে পারে। এবং এই কোয়াসারভেটগুলোর মধ্যে আমরা পলিমার এবং নিউক্লিক অ্যাসিড এবং অর্থাৎ বা প্রোটিন, এগুলো এক হয়ে গেল। পলিমার, নিউক্লিক অ্যাসিডগুলো এক হলো, অর্থাৎ এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড, এই তিনটি আমরা এই কোয়াসারভেটের মধ্যে দেখতে পেলাম। এবং এই প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডগুলো সেফালিন জাতীয় একটা ফসফোলিপিড দ্বারা আবরণ দ্বারা আস্তরিত ছিল। মূলত লেসিথিলিন আর সেফালিন, এই দুটি ফসফোলিপিড দ্বারা এই প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের যে কলিউডগুলো সেটা ছিল দ্বিস্তরীয় আবরণ দ্বারা ঢাকা। এই দ্বিস্তরীয় আবরণটা ছিল লেসিথিলিন এবং সেফালিন জাতীয় ফসফোলিপিড দ্বারা তৈরি। তো বিজ্ঞানী ওপারিন তিনি এবারে প্রস্তাব করলেন, অর্থাৎ তিনি এবারে থিওরিতে দিলেন যে এই যে কোয়াসারভেটটি তৈরি হলো, যেটি দ্বিস্তরীয় আবরণ দ্বারা ঢাকা, সে কোয়াসারভেটটি আসলে প্রথম জীব। কোয়াসারভেটটি হলো প্রথম কোষীয় জীব, এবং এই কোয়াসারভেটের তিনি বৈশিষ্ট্য হিসাবে দিলেন যে কোয়াসারভেটটি পরিবেশের মধ্যে, অর্থাৎ এই হট ডাইলিউট স্যুপের মধ্যে যে সমস্ত লিপিড রয়েছে সেগুলোকে ইনটেক করে কোয়াসারভেটটি নিজের আকার আরও বৃদ্ধি করে। কোয়াসারভেটটি প্রথমে স্বতন্ত্রভাবে নিজের অস্তিত্ব, অর্থাৎ কোয়াসারভেটটি আলাদাভাবে নিজের অস্তিত্ব প্রকাশ করলো। তারপরে কোয়াসারভেটটি যে সমস্ত হট ডাইলিউট স্যুপের মধ্যে যে সমস্ত লিপিড রয়েছে সেই লিপিডগুলোকে ইনটেক করে নিজের যেহেতু সংখ্যা বৃদ্ধি করছে এবং নিজের যেহেতু আকার বৃদ্ধি করছে, তাই তিনি বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেটকে প্রথম জীব বললেন পরিবেশের। পরবর্তীতে বিজ্ঞানী সিডনি ফক্স এই কোয়াসারভেটকে তিনি মাইক্রোস্ফিয়ার বললেন কোয়াসারভেটকে। এবং সিডনি ফক্সের মতে এই মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এবং এই মাইক্রোস্ফিয়ারগুলো কোনো দ্বিস্তরীয় আবরণ দ্বারা নয়, মাইক্রোস্ফিয়ারগুলো অর্ধবেধ পর্দা দ্বারা বেষ্টিত। এখানে যে ওপারিনের থিওরি সেখানে খণ্ডন করে তিনি এখানে বলছেন যে মাইক্রোস্ফিয়ার অর্ধবেধ পর্দা দ্বারা তৈরি। তো এরপরে আস্তে আস্তে যে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের গঠনের পরে আরও কমপ্লেক্স মলিকুলের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছেন। এবার আসলে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওপ্রোটিন এবং প্রোটোবায়ন্ট সৃষ্টি।
অর্থাৎ এখন আস্তে আস্তে কিন্তু শুরু হয়েছিল সিঙ্গেল একটি মৌল নিয়ে, সিঙ্গেল একটি মৌল থেকে আস্তে আস্তে এলো হাইড্রোকার্বনগুলো, সরল হাইড্রোকার্বন অর্থাৎ সরল জৈব যৌগ, সরল জৈব যৌগর থেকে এলো জটিল জৈব যৌগ, এবং জটিল জৈব যৌগর থেকে আসলো আস্তে আস্তে কি মাইক্রোস্ফিয়ার, আস্তে আস্তে আসলো কোয়াসার ভেট এবং মাইক্রোস্ফিয়ার, এবং ওই মাইক্রোস্ফিয়ার থেকে এখন চলে আসছে কি নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আরএনএ ডিএনএর দিকে শিফট হচ্ছে, অর্থাৎ এই কোষের দিকে এখন আস্তে আস্তে চলে আসছে। ওকে, তো এখন এই ফোর্থ স্টেজে আমরা কি এখানে আমরা আছে দেখতে পাই এই কেমোজেনির যে পিউরিন আর পিরিমিডিন, এই যে পিউরিন এবং পিরিমিডিনটা তৈরি হয়েছিল, তো পিউরিন এবং পিরিমিডিন পেন্টোজ শর্করার সাথে যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করছে, এবং এই একাধিক নিউক্লিওসাইড গঠন করছে, এবং নিউক্লিওসাইডগুলি ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করছে, এবং এই একাধিক নিউক্লিওটাইডগুলি পরস্পর ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করছে বা নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। এই জিনিসটা একটু কমপ্লেক্স মনে হলে এই জিনিসটা আরেকবার দেখো। এখানে হচ্ছে কি প্রথমে পিউরিন এবং পিরিমিডিন পেন্টোজ শর্করার সাথে যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করছে, এবং এই নিউক্লিওসাইডগুলো ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করছে, এবং এই নিউক্লিওটাইডগুলো পরস্পর ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল বা নিউক্লিক অ্যাসিড গঠন করছে। ওকে, এখন এখানে আবার তোমার এখানে আসলো এই নিউক্লিওটাইডটি গঠন হয়ে গেল। এখন প্রায় 350 কোটি বছর আগে এই কিছু পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছিল, যেই পলিনিউক্লিওটাইডগুলো ছিল স্বপ্রজনন ছিল, অর্থাৎ নিজেরাই নিজেদের মতো আরেকটি পলিনিউক্লিওটাইড তারা গঠন করতে পারে। ওকে, তো এই পলিনিউক্লিওটাইডগুলি কে আমরা ছিল কিছুটা আরএনএ টাইপ, যেই 350 বছর আগে যেই পলিনিউক্লিওটাইডগুলি সৃষ্টি হয়েছিল, যারা নিজেরা ছিল স্বপ্রজননশীল, সেগুলো ছিল কি আরএনএ ফিগার বা আরএনএ টাইপ, এবং তারা নিজেদের প্রতিলিপি যেমন গঠন করতে পারে, ঠিক তেমনি তারা কী করতে পারে, ট্রান্সলেশন পদ্ধতিতে পলিপেপটাইড বা প্রোটিন গঠন করতে পারে। ট্রান্সলেশন পদ্ধতিটা আমাদের পরে এটা অনেক উঁচু ক্লাসে এসে তোমরা শিখতে পারবে। অর্থাৎ ট্রান্সলেশন পদ্ধতি হলো কি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এক কথায় সেটা, এবং এই যে আরএনএগুলো তৈরি হয়েছিল, যেগুলো এগুলোকে আমরা নেকেড জিন হিসাবে আমরা ব্যাখ্যা করবো, এগুলোকে আমরা নেকেড জিন বলে থাকি। তো এই নিউক্লিক অ্যাসিডগুলো প্রোটিনয়েড অণুর সাথে যুক্ত হয়ে নিউক্লিওপ্রোটিন অণু সৃষ্টি করলো। পরে এই নিউক্লিয় প্রোটিনগুলোকেই আমরা কি বললাম, প্রিবায়ন্ট বললাম। এই প্রিবায়ন্ট বললাম, অর্থাৎ বায়ন্ট প্রিবায়ন্টটাকে আমরা প্রোটোবায়ন্ট আমরা বললাম, প্রোটোবায়ন্ট বললাম। এই প্রোটোবায়ন্টকে আবার প্রোটোবায়ন্টগুলি আবার কী হলো, যেগুলো বৃহৎ আকারের ছিল প্রোটোবায়ন্টগুলি, সেই প্রোটোবায়ন্টগুলি আমরা এই মুক্ত জিনের কথা বললাম, সেই মুক্ত জিনের মতো তারা এই ডাইলিউট স্যুপের মধ্যে আস্তে আস্তে তারা বিচরণ করতে পারত, এবং এই প্রোটোবায়ন্টগুলি ছিল নিজেরা নিজেদের প্রতিলিপি তারা নিজেরাই গঠন করতে পারত, এবং এই প্রোটোবায়ন্টগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন টাইপের সেল, অর্থাৎ বিভিন্ন কোষগুলি সৃষ্টি হয়, তাই এগুলোকে প্রোটোসেল বলা হয়। ওকে, তো পরবর্তীতে আবার এই সমস্ত জিনিসগুলোকে কেমিক্যালি ল্যাবে ওগুলো টেস্ট করা হয়েছে। তো আজকের ভিডিও এই অবধি, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো দ্য বায়োজেনি নিয়ে। তো এই পিপিটি, এই নোটটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।